এই জিনিসটা আমি মানতে পারতাম না। যখনই কোনো ডিসিশন নিতে চিন্তা করতাম তখনই ভাবতাম যে আমার মেয়েটা তো বাবা ছাড়া হবে, সে তো বাবা ডাকতে পারবে না। এইটা ফ্যামিলির সন্তানরা আসলে জানে যে না, এটা ওরা করছিল এই জন্য যে আমি যেহেতু ওখানে যেয়ে থাকবো, আর ওরা 4 ভাই ওরা। আমার নাম হচ্ছে মোসাম্মদ পারুল। পারুল, বয়স কত এখন? বয়স 35 বয়স। আপনি কোন জেলায় জন্মগ্রহণ করেছেন? নারায়ণগঞ্জ আমাদের জেলা। নারায়ণগঞ্জ। বর্তমানে নারায়ণগঞ্জে আছেন? না, আমি ঢাকায় থাকি। ঢাকায় থাকছেন। তো একটু ছোটবেলা থেকে আমরা শুরু করি, ধারাবাহিকভাবে আমরা শুনতে থাকি। জি প্লিজ। ছোটবেলায় আসলে তেমন কোনো ঘটনা নেই, গ্রামে বড় হয়েছি, সোনারগাঁতে লেখাপড়া করেছি। আচ্ছা, যখন আমি ইন্টার পরীক্ষা দিই তখন আমার বিয়ের কথা হচ্ছিল। আচ্ছা, আপনার ফ্যামিলি সম্পর্কে যদি একটু জানি, আপনার বাবা কি করতেন? আমার বাবা জব করতেন, এখন কিছুই করেন না। ওই সময় কি ধরনের জব করতেন? একটা প্রাইভেট কোম্পানিতে ছোট্ট একটা জব করতেন। কয় ভাই বোন আপনারা? আমার 2 ভাই আর আমি একাই বোন। ওকে, মানে আপনি বড়? না, আমার বড় ভাই। 2 ভাই আপনার বড়? হ্যাঁ, না, এক ভাই আমার বড় আর এক ভাই মানে আপনি মেঝো? হ্যাঁ, মেঝো। আচ্ছা, ঠিক আছে। ইন্টারমিডিয়েট পড়ার সময়টাতে আপনার বিয়ের কথাবার্তা চলছে? হ্যাঁ, তখন কথাবার্তা চলছে, মিন্স হচ্ছে আমার বড় ভাই তখন ঢাকায় থাকে। আচ্ছা। তো সেই ক্ষেত্রে আমার গ্রামেরই একটা ছেলে, আমার বড় ভাইয়ের ফ্রেন্ড, সেও ঢাকায় থাকে। তো ওনার যেখানে দোকান, মানে ওনার একটা ডিপার্টমেন্টাল স্টোর ছিল এখানে বিজনেস করতেন ঢাকাতে। হ্যাঁ, তো আমার ভাইয়া ওখানে যাওয়া আসা করতো আমার ফ্রেন্ডের দোকানে। তো ওখানে একটা ছেলে থাকতো মেসে। তো সেই ছেলেটা আবার পরিচিত আমার ভাইয়ের ফ্রেন্ডের সাথে। আচ্ছা। ভাইয়া তো মাঝে মাঝে যেত ওই দোকানে। তো সেই ক্ষেত্রে ভাইয়ের ফ্রেন্ড সেই ফ্রেন্ড আমার ব্যাপারে কথা বলছে ওনার সাথে, বিয়ের ব্যাপারে। তো আমি কিছু জানি না তখনও। ইন্টার পরীক্ষা দেওয়ার পর ঢাকায় চলে আসি বেড়াতে। আচ্ছা। আর মামার বাসায় চলে আসি বেড়াতে। তো হঠাৎ করে একদিন ওই ভাইয়া ফোন দিয়ে আমার ভাইয়াকে বলছে যে ছেলেটাকে তোমাদের বাড়িতে নিয়ে যাবো দেখার জন্য। তখন আমি জানি না সে আমাকে দেখতে আসবে। তো ভাইয়া রাতে বলতেছে চলো দেশে, বাড়িতে। বড় ভাই? হ্যাঁ, আমার বড় ভাই। জি। বাড়িতে চলো, যেতে হবে। তো আমি, আমার 2 মামাতো বোন ছিল ছোট ছোট, ওরা 2জন, ওদেরও পরীক্ষা শেষ। তো বলতেছে চলো যাই বেড়াতে। তো আমরা ওদেরকে নিয়ে গেছি। তো আমি যে বাড়িতে গেছি, আমি একটা মেহমান আসছে, তাকে আপ্যায়ন করতে হবে, কি করতে হবে, সেগুলো আমার কোনো কেয়ার ছিল না। আসছে, আপনি তো জানেন না আসলে মেহমান কি কারণে আসছে বাসায়? সেটা আবার আসছে রাত্রে, প্রায় 10টা বেজে গেছে তখন ওরা আসতে। আমরা আগে পৌঁছেছি, ওনারা পরে আসছে। তো সেই সময় আমি ঘুমাই গেছি অলরেডি, ঢাকা থেকে যেয়ে ঘুমাই গেছে। তো ওরা আসছে পরে আমার মা বলতেছে যে খাবার টাবার নিয়ে দাও ওদেরকে। তো খাবার দিলাম ওদেরকে, খাবার টাবার দিয়ে পরে আবার চলে আসছি। তো ওরা ওদিন রাতেই চলে আসছে, থাকেনি আর। তো এই দেখা আমাদের। তখন আপনি জানতেন না যে তখন আমি জানি না যে ওর ভবিষ্যতে সাথে কি হতে পারে? বিয়ের ব্যাপারে কথা হবে বা কিছু হচ্ছে। ওকে। তো ওদিকে আমাদের ফ্যামিলির সাথে কথা হচ্ছিল, ভাইয়ার সাথে আর কি। তো ভাই ওকে এমনি চিনে, দোকানে আসা যাওয়া করতো, এতটুকু চিনে। জাস্ট একটা মেসেজ এরকম ছেলে থাকলে যতটুকু চেনা যায় অতটুকু। তো সে তখন গার্মেন্টসে জব করে, গার্মেন্টসে ঠিক সুপারভাইজার বলে না, তখন সে ওই পোস্টে জব করে ছেলেটা। হ্যাঁ। তো স্যালারিও তেমন ছিল না, যাই হোক। তো ভাইয়া যখন বিয়ের কথাবার্তা চলতেছে, তো ওদের বাড়ি থেকে আমাদের এখানে দেখতে আসবে। তখন আমি ঢাকায়, আমি তখনও বাড়িতে না। তারপর আবার নিয়ে যাওয়া হলো বাড়িতে, যে ওদের বাড়ি থেকে লোকজন আসবে দেখতে। তখন আমি শুনতে পেলাম যে আমার জন্য বিয়ের কথাবার্তা চলছে। তো ওদের বাড়ি থেকে আসলো, ওর বাবা আসলো, ছেলেটার বাবা, ওর বড় ভাই, ওর মামা, 3জন, আর কি আসছিল আমার ঠিক এখন মনে পড়তেছে না। ওই 4জন বা 5জন এরকম আসছে। তো অনেক আয়োজন করা হয়েছে আমাদের বাড়িতে, খাওয়া দাওয়ার ব্যাপারটা অনেক অন্যরকম করা হয়েছে। ঢাকা থেকে আমার মামিরা সবাই গেছে, আমিও গেছি। আমার ফ্যামিলির বাড়ির থেকে যারা ছিল আত্মীয় স্বজন মোটামুটি ভালো, মানে আমাদের যারা খুব কাছের তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। একটা বিয়ের অনুষ্ঠানের মতোই হয়েছে তখনও। তো যেদিন আসছে দেখে ওনারা বলতেছে যে বিয়ে কবে দিবেন, কবে বিয়ের দিন তারিখ ঠিক করবেন, ওরকম বলতেছিল ওর মামা। পরে আমার মামা বলতেছে দেখতে আসছেন, আগে দেখে নেন, আমরাও তো দেখবো, তারপর না বিয়ের দিন তারিখ ঠিক হবে। তারপরে কয়েকদিন পরে আবার আমাদের বাড়ি থেকে ওদেরকে দেখতে গেছে ওদের বাড়িতে। তা আমার ফ্যামিলির লোকজন হচ্ছে, আমি হচ্ছিলাম প্রথম বিয়ে আমাদের ফ্যামিলির মধ্যে। তো ওরা দেখতে গেছে যখন, ওনারা যাওয়ার পর যেদিন যাওয়ার কথা ছিল রাতের বেলা, সেদিন যাইতে পারেনি। কারণ সেই গাড়িতে যে গাড়ি ভাড়া করছিল সেটা ছিল আমার খালাতো ভাইয়ের গাড়ি। আচ্ছা। কিন্তু সেদিন সে গাড়ি নিয়ে আসছে, গাড়ি নষ্ট হয়ে গেছে। আসার পর গাড়ি নষ্ট হয়ে গেছে, সেদিন রাতে তারা যেতে পারেনি। কারণ আমার ওই ছেলেদের বাড়ি ছিল ঝিনাইদা। তো রাতে যেতে হবে, সকালে যে পৌঁছাবে, সেভাবে প্ল্যান করা ছিল। তো অর্ধেক পথ আসার পর, ঢাকায় আসার পরে গাড়ি নষ্ট হয়ে গেছে। তো আর যেতে পারেনি, ওকে বাদ দিয়ে পরে ওরা রাতে সকালবেলা পরের দিন প্রায় অনেক বেলা হয়ে গেছে, 11টা-12টার দিকে, তখনও ঢাকায় তারা তখন পৌঁছে যাওয়ার কথা ছিল, যাইতে পারেনি। পরে গাড়িতে বাসে করে গেছে ওনারা সবাই। যাওয়ার পর ওদের বাড়িতে আয়োজন টায়োজন করছে, খাওয়া দাওয়া সবই হয়েছে। আর ওদের বাড়িটা ছিল এরকম যে একটা ছোট্ট ঘর ছিল, তেমন কিছু ছিল না,
তো ওদের ব্যবহার দেখে আমার ফ্যামিলি সবাই মোটামুটি রাজি হয়ে গেছে যে না ওরা সহজ সরল আছে, ভালো আছে, আর ছেলে যেহেতু শিক্ষিত আছে তাহলে আমাদের প্রবলেম সমস্যা নাই, হ্যাঁ। আমরা ওদেরকে একটা ব্যবস্থা করে দিব, ওরা চাকরি বাকরি করবে, সমস্যা নেই। তো সেই চিন্তা করে ওরা ঝিনাইদের মানুষ, আমরা তো ঢাকায় সবসময় বড় হয়েছে, ঢাকার এলাকার মানুষ, আমরা তো বাইরে কখনো যাইনি, গ্রামে মানে ওই সব সাইডে কখনো যাওয়া হয়নি। তো ওরা ওদের ব্যবহার দেখে মনে হচ্ছে ওরা খুবই সাধারণ মানুষ, খুবই সহজ সরল মানুষ, ওদের মতো মানুষ হয় না। আর ওর একটা বোন ছিল, মানে বোন আছে, ওটা দেখে আবার আমার মামা আমার ভাইয়ের জন্য পছন্দ করে রাখছে, মনে মনে দেখে পছন্দ করে আসছে। তো এটা তখন বলে না, আসার পরে বলছে আর কি। ওইটাই বিশেষ করে চোখে লাগছে বেশি, যে আমরা এখানে আত্মীয় করলে মেয়েটাকে আমরা নিতে পারবো আমাদের বাড়িতে। তো এরকম কথাবার্তা বলে আসছে। আসার পর ওই গ্রামে যখন গেছে, আমার চাচাতো ভাই ছিল একটা, ওনাদের সাথে গেছে দেখতে বিয়েতে। ও চাচাতো ভাই আমাকে পছন্দ করতো, বাট ফ্যামিলিতে বলে না কখনো যে আমাকে পছন্দ করে। আমাকে বলছে যদি আমি রাজি থাকি তাহলে সবাইকে সে মানাবে। বলেছে না, আমি আপনাকে ভাইই জানি, ভাই, অন্য কিছু না। তো সেই ভাই যে ছেলেটাকে দেখতে গেছে ঝিনাইদহতে, সেই ছেলের চাচার একটা দোকান ছিল ওখানে কাছে। তো চাচার দোকানে যখন গেছে, চাচাকে জিজ্ঞেস করছে ছেলে লেখাপড়া কেমন, কতটুকু করছে, কি আসে বিষয়। তো কতটুকু লেখাপড়া করছে আমরা ঠিক জানি না, চাচা বললো এটা। ওকে। তো এটা এসে আবার আমার ভাই, চাচাতো ভাই বলছে, বলার পরে আমার ফ্যামিলি থেকে কি ওটা মানে নেই যে এটা মিথ্যা কথা হইতে পারে, বা মানে এই চাচাতো ভাই আবার আপনাকে পছন্দ করতো না? হ্যাঁ, ওনার সঙ্গে বিয়ে শাদীর কথাবার্তা ছিল না, সেই কারণে সে আমাকে পছন্দ করতো, সেই কারণে ওকে সন্দেহ করেছে, মিথ্যা কথা ওকে সন্দেহ করছে। এটাই আমার সবাই করছে যে এটা হয়তো মিথ্যা কথা হইতে পারে, সে হয়তো চায় না সেজন্য বলছে। আর খালাতো ভাইকে তো বলছেই যে সেও চায়, সেজন্য সে নষ্ট গাড়ি নিয়ে আসছে, সে চায় না সেখানে যাক, এগুলো বলা হয়েছে। তো এটা নিয়ে ওই চাচাতো ভাই যে বলছে, এটা নিয়ে আমার চাচির মধ্যে, চাচা মানে ওই চাচি না, পাড়াপড়শি আরেক চাচির সাথে আমার মার একরকম ঝগড়াই হয়ে গেছে যে সে কেন মিথ্যা কথা বললো এসে। তো দেখা কিন্তু একবারই হয়েছে, একবারই ওদের বাড়িতে গেছে, আর কিন্তু দ্বিতীয়বার যায়নি কখনো দেখা করতে। যেহেতু ছেলে দেখছে এখানে, খুবই ভদ্র, খুবই ভালো, তো ছেলেই চাই, দেখতেও সুন্দর, কোনো প্রবলেম নাই। আমার মা তো অনেক পছন্দ করছে ছেলেকে, এই ছেলের কাছে বিয়ে দেবে। তো কথা ভাবে চলতেছে, মাঝখানে কিছু স্টপ ছিল, কি কারণে আমি জানি না। তো আমি তখন তো গ্রামে চলে গেছি অলরেডি, আর তখন মোবাইল তো অ্যাভেলেবেল ছিল না। তো আমার ভাইয়ের কাছে মোবাইল ছিল, ভাইয়া ঢাকা থাকতো। আর আমাদের বাজারে একটা দোকান ছিল মোবাইলের, কথা বলার জন্য। ওখানে বলাছে যে যখনই যে আসবে ফ্যামিলি থেকে কথা বলতে বা ফোন করলে ডেকে দিবে, আর বিল যা হবে লিখে রাখবে, ভাইয়া ওটা যখনই বাড়ি যাবে তখন দিয়ে দিবে। তো আমি ওখানে, ভাইয়া ফোন দিছে, খবর পাঠাইছে যে তোমার ভাই ফোন দিছে, আমি কথা বলতে গেছি। ওখানে একটা ছেলে ছিল, আমাকে দেখছে, বাট আমি জানি না। তো সে আবার পরের দিন আমার ডিটেলস বের করে আমার চাচাতো বোনের হাজবেন্ডের সাথে বলছে যে মেয়েটা কে, বলেছে তো আমার শালি। ও আবার ভাইয়াটা আবার আমাদের এলাকায়, আমার চাচাতো বোন এলাকায় বিয়ে হয়েছে। পরে বলতেছে মেয়েটা আমার পছন্দ হয়েছে খুব। তো আমরা জানি না, যেহেতু এখানে কথা চলতেছে অলরেডি। তো ওই ছেলেটা আর আমার ভাই দুলাভাই আসছে, আমার মাকে বলতেছে কাকি, পারুলকে তো একটা ছেলে পছন্দ করছে, খুব ভালো ছেলে, বিদেশ থাকে, সে বিদেশ থেকে আসছে, অনেক পছন্দ করছে, এখন আপনারা যদি রাজি থাকেন তাহলে ওদের ফ্যামিলি থেকে দেখতে আসবে। আমার মা বলতেছে না, আমাদের তো এক জায়গায় কথা চলতেছে, এখন কিভাবে তোমাকে দেখাই বলো, একটা শেষ না হলে তার একটা কথা বলা যাচ্ছে না। পরে বলতেছে না, অসুবিধা নেই, ওরা দেখুক, ছেলেটা খুবই ভালো, আর ভালোই, নানার বাড়ি ছিল ছেলেটার, আমার বোনের শ্বশুর বাড়ির কাছাকাছি ছেলেটা নানার বাড়ি ছিল, সেখানে আসছিল বাড়িতে। মা রাজি ছিল না। তারপরে পরের দিন দুলাভাই বলতেছে যে যেহেতু আমি এই বাড়ির জামাই, তো আমাকে সে অনেক রিকোয়েস্ট করে বলতেছে আপনারা বিয়ে দেন আর না দেন, আমি একটু নিয়ে আসি, ওরা দেখে যাক, কথা বলে যাক, তারপরে তো বলতে পারবো যে না আমি দেখাইছি। মা বলছে ঠিক আছে, আমি কোনো আয়োজন করবো না, তোমরা এমনি ছেলেকে নিয়ে এসো। তো ছেলে নিয়ে আসার কথা বলছে, আর ছেলে তার পুরো ফ্যামিলি ধরে নিয়ে আসছে, মানে তাদের ফ্যামিলিতে যা লোক ছিল, যারা ছিল সবাই চলে আসছে, আমাদের বাড়িঘর ভরে গেছে মেহমানে, এরকম। আমার মা তো দেখে অবাক হয়ে গেছে, এত মানুষ কি করে আসছে, আমি এখন কিভাবে কি আপ্যায়ন করবো, তো কোনো প্রস্তুতি ছাড়া। তারপর যেরকম হয়েছে মোটামুটি নাস্তা টাস্তা দেওয়া হয়েছে, বিকেলবেলায় করছে। তো ওরা চলে গেছে দেখা করে। এখন ছেলে পুরো এলাকা ছড়াই দিয়েছে যে আমি মেয়েকে বিয়ে করব, মানে আর আমাদের এলাকায় যারা মোটামুটি প্রভাবশালী লোক আছে তাদেরকে সে ম্যানেজ করে ফেলছে। আচ্ছা, কোন ছেলে? যে ছেলেটা পরে আমাকে দেখে আমার বোনের হাজবেন্ডের সাথে আসছে। তো বলতেছে আমি এই মেয়েকে বিয়ে করব, যা লাগে আমি সব দিয়ে নিয়ে যাব, আমার বাড়িতে যা খরচ টরচ হয় এভরিথিং সব সে দিবে, এবং সে আমাকেই বিয়ে করবে। মা কি করলো, মা বলতেছে না, এখানে তো বিয়ে দেওয়া যাবে না, আর ছেলেটাকে আমারও পছন্দ হয় নাই। পছন্দ বলতে আমি তো চাই না এখন বিয়ে করব, মানে এরকম প্রিপারেশন আমার মনের ভিতর ছিল না। তো আমি বলতেছে আমি ঢাকায় যাব।
পরে ভাই আমাকে আবার ঢাকা নিয়ে গেল বলতে আমার ভাইয়ের চাচাতো ভাইয়ের একটা বিয়ে ছিল ওখানে, মানে যে দুলাভাই নিয়ে এসছে বিয়ের প্রপোজাল, ওই দুলাভাইয়ের শালার বিয়ে চলবে, মানে বিয়ের কথা হচ্ছে, মানে বিয়ে ঠিক। তো ওই বিয়েতে আমরা অ্যাটেন্ড করবো, বৌভাত হবে, বিয়ে হবে। তো বিয়েতে আমরা ছিলাম সবাই, আমিও ছিলাম, আমার ভাইয়ারা ছিল, আমার ফ্যামিলির সবাই ছিল। তো বিয়ে যেদিন হলো, বিয়ে শেষ করে সেদিনই আমরা রাত্রে ভাইয়াও চলে গেল আমাকে নিয়ে। তো আমরা ঢাকায় চলে আসলাম। আবার পরের দিন ছেলেটা আমাদের বাড়িতে নাকি আসছে, সে নাকি অনেক মোটা একটা চেন নিয়ে আসছে, আমাকে বিয়ে করুক আর না করে সে আমাকে এটা গিফট করবে। তো আমার মা, আমি তো চলে আসছে, ওরা তো জানে না ফুল নিয়ে আসছে কি নিয়ে আসছে, আর আমি জানি না। পরে আমার বাড়িতে গেছে আমার দুলাভাইয়ের সাথে, পরে বলতেছে ও তো এটা নিয়ে আসছে ওকে দেওয়ার জন্য, বিয়ে করুক আর না করুক সে এটা ওকে গিফট করবে। আর যেদিন সে দেখতে আসছে আমাকে, সেদিন সে অনেক গোল্ড পরে আসছিল, ব্রেসলেট, চেন টেন, এভরিথিং অনেক কিছু পরে আসছে করার জন্য চেষ্টা করছে, হ্যাঁ হয়তো বা। তো সে পরে আসছে, তা চেনটা নিয়ে আসছে, সে আমাকে দিবে। তা আমি তো ছিলাম না, মা বলছে না ও তো চেন নিবেও না, আর ও তো নাই এখানে, ও তোর সাথে দেখা হবে কিভাবে। তো ছেলেটা চলে গেছে, আমার সাথে আর দেখা হয়নি, আর কোনো কথা হয়নি। তো আমার মার ইচ্ছে ছিল যে যেটা দেখছে সেখানে বিয়ে হবে, আর যে ছেলেটা পরে আসছে সেই ছেলেটার যে গ্রামের বাড়ি, ওইটা আবার আমার নানার বাড়ির কাছাকাছি। তো ওই এলাকাটা আমাদের পছন্দ না, আমাদের ফ্যামিলি কারোরই পছন্দ না যে ওই এলাকাতে বিয়ে দিব, সারা জীবন খেটে খেটে মরবে এরকম। যাই হোক, এটা গেল। তারপর আমি তো ঢাকায় চলে আসলাম। চলে আসার পর এদিকে বিয়ের কথাবার্তা টোটালি কমপ্লিট, এদিক দিয়ে জিনাইদার যে ছেলেটা, তার সাথে বিয়ের কথাবার্তা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এর মধ্যে একদিন বলছিলাম ভাইয়াকে যে আমি গার্মেন্টসের ছেলে বিয়ে করবো না, যারা গার্মেন্টসে জব করে আমি এই ছেলে বিয়ে করবো না। তো ভাইয়া আমার সাথে কথা বলেনি সেদিন থেকে আর, যে কেন আমি কথা বললাম। তো ভাইয়ের একটাই ছিল সবসময় যে রাগ হলে কথা বলতো না কারোর সাথে। আর এই ভাইয়া আমাদের অনেক করছে ছোটবেলা থেকে, মানে আমার বাবার যেটা করার কথা ছিল সেটা আমার ভাইয়া করছে সব কিছুই। তো আমিও চাইতাম যে আমার ফ্যামিলির পছন্দেই বিয়ে করব, বাট আমি এমন কিছু করব না যেটা আমার ফ্যামিলির উপর কোনো প্রশ্ন আসে, যে খারাপ প্রেম করব, আমার ভাইকে সবাই বলবো যে ওর বোন এরকম, কিংবা ও অবাধ্য হয়ে গেছে, এরকম কিছু আমি কখনো করবো না, যে প্রেস্টিজ ইস্যু হবে এরকম আমি কিছু কখনো করবো না। আর আমি চলছি সবসময় এরকম ভাবেই, মানে বড় ভাই ছিল তো সবসময় একটা ভয় ভিতরে কাজ করতো যে আমি একটা খারাপভাবে চললে আমার ভাইয়া তো সাপোর্ট এখানে সব কিছুর ঊর্ধ্বে, তো কানে যাবে, আর আমাকে তো কিছু না বললে, ওই যে না বলা, কথা না বলা, যে এটা আমার কাছে অনেক বড় একটা পেন, যে আমার কাছের লোকই আমার সাথে কথা বলবে না, এটা তো কথা বলে নাই। সেদিন অনেকটা রাগ হয়ে আছে যে আমি কেন এই কথা বললাম। তো আমার মামি বললো যে গার্মেন্টসে ছেলে আসলে তো ভালো হয় না, এটা তুমি, আমার ছোট মামি বললো যে এরকম ভালো হয় না। পরে আমি বলছি আমিও তো তাই বলছি যে বিয়ে করবো না, তুমি ভাইয়া তো কথা বলে না। যাই হোক, এখন আমার মামার ফ্যামিলিতে মামাই সব, মানে যা বলবে সব মামার কথাই সব হবে। আমার ফ্যামিলিতে ভাইয়া যা বলবে, মা যা বলবে, এরকম। আব্বা অতটা ফ্যামিলিয়ার ছিল না, সবসময় একটু সরল টাইপের আর কি, মানে সব ডিসিশন নেওয়ার ব্যাপারে অত ছিল না। তবে আব্বা এটা বলছিল যে আমার একটা মেয়ে আমি এত দূরে বিয়ে দিতে চাই না, ওই বিয়ে দিতে চাই না, এত দূরে বিয়ে দিতে চাই না, এটা একবার বলছিল। কিন্তু আমার ভাইয়া, আমার মা, ওদের জন্য ওরা আব্বা যে কিছুটা ডিসিশন নেবে সেরকম ওরকমও না। তো এটা বলার পর আমি এটুকু বলছি, ভাইয়ের কথা বলছে না, ঠিক আছে, আমি আর কিছু বলিনি। পরে ওই ছেলেটা নাকি আমার সাথে কথা বলতে চাইছে। তো যখন বিয়ের দিন তারিখ ঠিক হয়নি, আমাকে নিয়ে গেল, ভাইয়া বললো যে কথা বলতে চাইছে, কথা বলে দেখো কি বলে। তো সে মেসে থাকতো, আমাকে মেসেই নিয়ে যাওয়া হয়েছে, মেসের পাশেই ছিল, ছেলেটার সঙ্গে কথা বলার জন্য। হ্যাঁ, কথা বলার জন্য। ছেলেটা সেদিন দুপুরে সে লাঞ্চ করতে বাসায় আসবে, তখন আমি তার সাথে দেখা করব, মানে সে আমার সাথে জাস্ট কিছু কথা বলবে। তো আমাকে সে প্রশ্ন বললো যে আমাদের বাড়িতে ওই জায়গায় জিনাইদা আমাদের এরকম জায়গা জমি আছে, তারপরে করতে হবে, হাল চাষ করে গরু পালে, এগুলা সবকিছু করতে হবে। আমার তো এমনিতে ওর পছন্দ না, বিয়ে করবো না বলে দিয়েছি। তারপরে আমি বলছি যে আমি এসব করতে পারবো না, আমি এসব করে অভ্যস্ত না, কারণ আমার ফ্যামিলিতে আমি কখন এগুলো করিনি। তো আর কিছু বললো না এসব, আপনি কি বিয়েতে রাজি? এখন আমি তো বলতে পারবো না যে আমি বিয়েতে রাজি না, কারণ আমার উপরে তো ভাইয়া। এখন আমি বলি না আর কিছু, আমি এটুকু বলছি যাতে সে বুঝে যায় যে বিয়েটা এখানে করা ঠিক হবে না, সে ভেঙে দিক। কিন্তু সে এটা করে নাই, সে আর কিছুই বলেনি। আমাকে একটা ডায়েরি গিফট করলো, ডায়েরির ভিতর তার একটা ছবি দিয়ে, এটা নিয়ে আসলাম। আসার পর তার সাথে তার কোনো কথাই হয়নি, আর ফোনও তো তখন অ্যাভেলেবেল ছিল না যে কথা হবে বা কিছু। তারপর বিয়ের দিন তারিখ ঠিক। তো ওদের বাড়িতে যখন আমাদের ফ্যামিলি দেখতে গেছিলো, তখন ওদের যে বাড়িঘর দেখে আসছে, ওগুলো দেখে আমার মামা বলছে যে যেহেতু এখানে যদি বিয়ে হয় তাহলে আমরা একটা ঘর করে দেবো এখানে, যাতে ও এসে থাকতে পারে,
আর মামা এটাও বলছে যে তুমি বউ কোথায় রাখবা বিয়ের পর। পরে ও বলছিল যে আমি যেখানে থাকবো বউ সেখানেই থাকবে। তো ও চাকরি করে ঢাকায়, তো ঢাকায় থাকা হবে, এই জন্য আরো দূরে দেওয়া হয়েছে যে ওখানে তো আর থাকবে না। তো ঘর দেওয়ার কথা বলছে, কত টাকা দিবে, যা 2টা রুম করতে যা লাগবে সেরকম দিবে। বিয়ের দিন তারিখ যখন ঠিক হলো তখন সে টাকা চাইতে শুরু করলো বাইরের কাছ থেকে, যে বাড়িতে কাজ শুরু করছে, এখন টাকা লাগবে। টাকা যাচ্ছে, বাড়িতে ঘরের কাজ শুরু করছে, ঘরের কাজ শেষ করে আমাকে উঠে নিয়ে যাবে। আর তখন কথা ছিল যে আমাকে গোল্ড ওরা কতটুকু দিবে, কি দিবে সেগুলো, কানের গলার কি দেওয়ার কথা ছিল, তো এগুলো দিবে ওরা, আর আমাদের থেকে ঘর উঠে দিবে ওকে। তো এর মধ্যে ওর বোনের একটা প্রবলেম হয়েছে, সেটা নাকি তার ওখানে কয়েকটা ছেলে তাকে ডিস্টার্ব করতেছে খুব, তো তাকে ওখানে রাখা সেভ হচ্ছে না। আমাদের তো বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে, এটা আমার ভাইয়ের সাথে যখন শেয়ার করছে তখন ভাইয়া বলছে ঠিক আছে তাহলে আমাদের এখানে পাঠাই দাও, এখানে এসে থাকুক। তো এসে নিয়ে আসছে, সে এসে ঢাকায় ছিল, মানে বিয়ের আগে এত কিছু? বিয়ের আগে সে তাকে পাঠাই দিছে। সে আমার মামার বাসায় ছিল কতদিন, তারপর আমাদের বাড়িতে। ওকে। তো ওর আচরণ এই বোনটাকেই তো আপনার আত্মীয়ের আরেকজন বিয়ে করার কথা? হ্যাঁ। তো ও কথা না, মানে ওইভাবে তখন কথা প্রপোজ করা হয় না, মানে মেন্টাল থিংকিং সেই সময়, মেন্টাল থিংকিং আর কি। যখন তো মেয়েটা জানে যে আমার ভাইয়ের জন্য তাকে পছন্দ করা হয়েছে, আমাদের বাসায় যখন আসছে তখন মামিরা দুষ্টামি করে এরকম বলছিল যে তোমাকে তো ওর ভাইয়ের জন্য পছন্দ করে আসছে, এরকম হাসাহাসি করে, আমরা জাস্ট বান্ধবীর মতো ছিলাম মামিদের সাথে, এরকম বলছে। তো ও তো মনে মনে ভাইয়াকে এমনি পছন্দ করে বসে আসছে। তো যখন এখানে চলে আসছে তখন তো সে আরো সিরিয়াস। তো আমার ভাইয়া ছিল একটু রিজার্ভ টাইপের, খুব রিজার্ভ টাইপের বলতে কি মানে ইচ্ছা করে যে কোনো মেয়ের সাথে একবার পড়ে যাবে এরকম না, ভাইয়া ওকে বোনের মতো দেখে। হ্যাঁ। তো আমাদের বাড়িতে যখন আসছে তখন সে বিহেভগুলো এরকম যে ও প্লেটে খাবে, খাওয়ার পর প্লেটটাও সরাবে না। ইভেন মানে এরকম না যে আমরা কোথাও গেলে তো একটু কার্টিসি করি, যে আমরা অন্তত এতদিন ধরে এখানে আসি, আমার তো একটু দায়িত্ব থাকে যে আমি কি করব না করব, কিন্তু সে এরকম ছিল না, সে একটু উগ্র টাইপের চলাফেরা ওরকম ছিল, দেখে আমার কাছে ভালো লাগেনি। সে ছিল অনেক দিন, প্রায় 20-25 দিন হবে ছিল, তারপর ওকে পাঠাই দেওয়া হয়েছে বাড়িতে, চলে গেছে। তো ওর ভাই টাকা চাচ্ছে ঘর ওঠানোর জন্য, তো এদিক দিয়ে বিয়ের দিনও চলে আসছে। তো বাড়ির কাজ মোটামুটি হয়েছে, মোটামুটি বলতে শুধু ইট দিয়ে রাখছে, কোনো রকম জানলাও তৈরি করা হয়নি, সেগুলো তো আমরা জানি না, আর কেউ যায় না ওদের এখানে দেখতে। মানে তখন পর্যন্ত আপনাদের বিয়ের কোনো ধরনের কোনো ফর্মালিটিস হয়নি? না, বিয়ের মৌখিক মানে দিন তারিখ পাকা হয়ে গেছে। এগুলো তো এক ধরনের যৌতুক। হ্যাঁ, এখন এটা তো আমরা ফ্যামিলিতে ভাবছি যে আমাদের দিতেই হবে, বলে আসছে, আমরা নিজেরাই বলে আসছে, আমাদের তো নিজেরাই দিতে হবে। তো দিতেই হবে বলে আসছে, বিষয়টা আসলে প্রয়োজন ছিল কিনা? প্রথম কথা হচ্ছে যে আমাদের বিয়ের যে সংস্কৃতি, সেখানে কিন্তু বিষয়গুলো এভাবেই হয়। একটা সময় বলা গ্রাম অঞ্চলে প্রচলিত ছিল ডিমান্ড, ছেলের ডিমান্ড কি? হ্যাঁ, চাইতো, মানে একদম নির্লজ্জের মতো, বেহায়ের মতো চাওয়া, হ্যাঁ এই দিতে হবে, সেই দিতে হবে, এবং এটা মনে করতো যে এটা খুব মানে একটা রাইট ব্যাপার। কিন্তু সেটা অনেক ধরনের সামাজিক সচেতনতার জায়গা থেকে এখন আর ওরকম হয় না। এখন দেখা যায় যে মেয়ের বাড়ি থেকেই মোটামুটি একটা প্রস্তাব পড়ে যে আমরা এটা দিয়ে দিব, ওটা দিয়ে দিব, চাওয়ার আগে। এগুলো কিন্তু এক ধরনের যৌতুক, অবশ্যই যৌতুক, কিন্তু এটা করা উচিত না। এটা ওরা করছিল এই জন্য যে আমি যেহেতু ওখানে যেয়ে থাকবো, আর ওরা 3-4 ভাই, ওরা না, সেটা বিয়ের পরবর্তী সময় যদি আপনার ভাই খুশি হয়ে যদি একটা নিজে থেকে স্টেপ না, সেটা অন্য জিনিস। তারপরেও এই ধরনের কথাবার্তা বলা ঠিক হয়নি। কিন্তু ওরা তো চিন্তা করছে ওইভাবে না, ওরা চিন্তা করছে, বিশেষ করে আমার মামা করছে যে ঘর তুলে দিলে হবে কি, সেখানে এসে একটু রিল্যাক্স যখন থাকবে তখন থাকতে পারবে। যাই হোক, আগে থেকে এরকম বলে একটা হোপ তৈরি করেছে আর কি। এখন তৈরি করছে। আর ওই ছেলেটাও বুঝতো যে আমাদের ফ্যামিলিতে যদি টাকা চাওয়া হয় বা কিছু চাওয়া হয় তাহলে সেখানে বিয়ে হবে না। আর তার ধারণা ছিল যে আমাকে বিয়ে করলে সে অনেক কিছু পাবে, যেহেতু আমি একাই মেয়ে আর ঢাকার মেয়ে। ঠিক আছে, আমরা ধারাবাহিকভাবে শুনতে থাকি। তারপর কি হলো? এরকম চিন্তা ভাবনা, পয়সা করে আপনারা দিয়ে দিলেন না আগে? না, ও ভাইয়া আসলে একবারে যদি না দেওয়া লাগে, আমাকে যদি আস্তে আস্তে দিয়ে যেতে হয় তাহলে তো আমার জন্যই ভালো। তো ভাইয়াও কিছু মনে করে না, টাকা রাখ দিছে। কিন্তু আমার কাছে এটা পছন্দ হয়নি তখন, যে সে বিয়ের আগে টাকা যাচ্ছে, টাকা নিয়ে ঘর তুলবে, এরকম তো ঠিক না। তো বিয়ের দিন চলে আসছে, তারিখ চলে আসছে বিয়ের কাছাকাছি, এখন বিয়ে শপিং করতে হবে। বিয়ের শপিং এর জন্য ভাইয়ের কাছে টাকা নিচ্ছে, ওই ঘরের টাকা দিয়ে সে শপিং করছে। বিয়ের দিন বলতে কি আমাদের বিয়ের কাবিন করে রাখা হবে, আর সে পরে উঠায় নিয়ে আসবে, মানে ঘরের কাজটা পুরোপুরি কমপ্লিট হলে তখন সে উঠে নিয়ে আসবে। তো কাবিন করতে আসছে, তো সেখানে আমাকে শুধু দেওয়া হয়েছিল একটা নাকফুল, আর নাকফুল দেওয়া হয়েছে, হ্যাঁ নাকফুল আর একটা আংটি দেওয়া হয়েছিল। আপনাকে ওয়ার্ড কি দিয়েছিল, কি কি দিবে আপনাকে? ওকে দেওয়া হয়েছে, ওদের সাথে আমার ফ্যামিলির সাথে কথা হয়েছিল যে সে গলার আর হাতের কি কি যেন দিবে, আমার সঠিক মনে নেই এখন কি কি দেওয়ার কথা। এরকম কোনো ওয়াদা কি ছিল যে আপনাকে এত ভরি গোল্ড দিতে হবে বা এরকম ছিল? এগুলো বিয়ের ক্ষেত্রে ঠিক না। এগুলো মানে আমরা আমাদের সামাজিক রীতিতে এই জিনিসগুলো করে থাকি। বিশেষ করে এখন যে জিনিসটা খুব বেশি প্র্যাকটিস হয় সেটা হচ্ছে দেনমোহরের জায়গাটাতে। যদিও এটা নিয়ে অনেক ধরনের কথা আছে, তবে এটা এমন পর্যায়ে চলে গেছে যে এটা এক ধরনের বলা যেতে পারে শো অফের জায়গাটাও চলে গেছে, যে কত বেশি দেনমোহর ধরা যায়। যদিও এটা অনেক ক্ষেত্রে অনেকে মনে করেন লজিক,
কারণটা হচ্ছে একটা মেয়ের যদি একটা আর্থিক নিশ্চয়তার জায়গাটা এটা, কিন্তু একটা ছেলের সামর্থ্যের জায়গাটাও তো অনেক বেশি চিন্তা করার প্রয়োজন। যাই হোক, সেগুলো আসলে অন্য ধরনের ডিবেট। তারপরে কি হলো? তারপর যখন সে না, এটা তখন ওরা বলছে যে তুমি কি দিতে পারবা, এরকম বলে না, তোমাকে এত দিতেই হবে, এরকম করে আমার ফ্যামিলি বলে। তো সে বলছে আমি এতটুক দিব, তো এতটুক দিবে, কথা হয়েছে। এখন বিয়ের কাবিনের দিন সে দিবে না, এটা উঠায় যখন নিয়ে যাবে তখন দিবে। তো কাবিনের দিন আসছে ওর ফ্যামিলি থেকে যারা যারা আসার, আমার বাড়িতে পুরাই একটা বিয়ের আয়োজন হয়েছে যেদিন কাবিন হবে সেদিন। আর সে যেই সব শাড়ি কাপড় আমাকে দিয়েছে বিয়ের দিন, সেগুলো আমার কোনোটাই হয়নি, কারণ আমি আমার হাইট অনুযায়ী, আমার সব কিছু অনুযায়ী আমার কোনোটাই ঠিক মতো হয়নি। সে সব এমন সব মার্কেটিং করছে যেগুলো নাকি শুধু বিয়ের শাড়িটা আমি কোনোরকম পরতে পারছি, কোনোরকম, মানে শাড়িটার দেখা যাচ্ছে বহরটা কম ছিল, জুতা যেটা নিয়ে আসছে আমার পায়ে লাগেনি। তারপরে এভরিথিং কোনো কিছু আমার ঠিক মতো হয়নি, কারণ ও শপিংটা ও একা করছে। হ্যাঁ, আর ছেলে মানুষ শপিং করলে যা হয় আর কি। তারপর বিয়ে হলো, বিয়ে হওয়ার দিন বলা হয়েছিল যে সে থাকবে, ওনারা মানে আসবেন আমাদের বাড়িতে, বিয়ে যেতদিন আমাকে উঠায় নিয়ে না যাবে। তো গ্রামের বিয়ে, তো বিয়ে হওয়ার পরে তারা বলতেছে থাক, সবাই যেহেতু বিয়ে যেহেতু হয়ে গেছে, ছেলে থাক। তারপর সেদিন বিয়ের দিন তো সে রয়ে গেল, থাকার পর সেদিন খুব বৃষ্টি হয়েছে খুব রাতে, আর গরমও ছিল খুব, এপ্রিলে ছিল তো অনেক গরম ছিল, তো বিদ্যুৎ ছিল না। আর আমাদের বাড়িতে যে ঘর ছিল সেখানে আমাদের তো অনেক মেহমান আসছে, সবাই ছিল, তো আমাদের বাড়িতে থাকার কোনো ব্যবস্থা রাতে ছিল না। তো আমার চাচার বাড়ি আছে আরেকটা, আমরা সেখানে ছিলাম। তো আমার খুব ভয় লাগতেছিল যে একটা ঘরে এরকম অজানা একটা লোকের সাথে কিভাবে থাকবো, কিভাবে একদমই অজানা। তো আমার খুবই ভয় লাগতেছিল। আমার প্রত্যেকটা মানুষের একটা ড্রিম থাকে না, আমরা কিন্তু একটা মানে ম্যাচিউর বলি বা একটা ইম্যাচিউর বয়সে সবার একটা স্বপ্ন থাকে না, বিয়ের স্টার্টিং সময়টা, যে মানুষটা আমার জীবনে আসবে সেই মানুষটাকে নিয়ে খুব সুন্দর একটা চিন্তা করা, এরকম একটা স্বপ্ন কিন্তু প্রত্যেকটা মানুষ, আমি যত জানি মেয়েদের মনে একেবারে টিনেজ বয়স থেকে শুরু হয় থাকে। হ্যাঁ, আমার ছিল, হয়তো অতটা থাকে না। আমার ছিল এরকম যে আমি এটা কখনোই চিন্তা করিনি আর মানতেও পারিনি যে বিয়ের প্রথম রাত আমি আমার বাবার বাড়িতে থাকবো। এটা খুবই আমার কাছে একটা কেমন জানি মনে হয়েছে। মানে এই কথাটা যারা ভিডিওতে দেখছেন বা রেডিওতে অনুষ্ঠানটা শুনছেন তাদেরকে এই কারণেই বলছি, যারা ভবিষ্যতে বিয়ে শাদী করবেন, অন্তত মানে একটা মেয়েকে এই কথাটা জিজ্ঞেস করাটা খুব প্রয়োজন, যদি বিয়ের আগে এটা সম্ভব হয় কারোর পক্ষে, যে হোয়াট ইজ ইউর ড্রিম অ্যাকচুয়ালি। মানে যেই মানে বিয়ের প্রথম রাত, এটা খুব গুরুত্বপূর্ণ, একটা মানুষের সঙ্গে জীবন শুরু করার প্রথম মুহূর্ত। এটা আসলে বিশেষ করে মেয়েদের একটা অনেক সুন্দর স্বপ্ন থাকে, অ্যাটলিস্ট তাদের ওই স্বপ্নটুকু পূরণ করা যায় কিনা ছেলেদের সাইড থেকে, এইটুকুর চেষ্টাটা করা। বাট লাকিলি আর আনলাকিলি আমাদের জীবনটা আসলে সবকিছু সবসময় কিন্তু পরিকল্পনা মাফিক আসে না, এবং খুব ইভেনচুয়ালি হঠাৎ করে চলে আসে, যেটা আমাদের চিন্তার সাথে কোনো রকমের মিলই থাকে না। অনেক সময় তো আমরা ওই ব্যাপারটা নিয়ে ডিসঅ্যাপয়েন্ট হই। আর এই রাতটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি এই কারণে যে দিস ইজ এ ভেরি স্পেশাল নাইট, এবং এটা জীবনে একবারই আসে। তো সেই জায়গাটা থেকে এইটার যেই ড্রিম প্ল্যানটা থাকে সেটা আসলে পূরণ করা উচিত এবং চেষ্টা করা উচিত অন্তত। জি, আপনি যেটা বলছিলেন। তারপর তো বিদ্যুৎ ছিল না, তো অন্ধকার, সব বাড়িঘর তো সবই অন্ধকার, তো শুধু ক্যান্ডেল জ্বালানো হয়েছিল। তো আমার ভাবিরা বলতেছিল যে যাও, কিছু হবে না, ভয়ের কোনো কারণ নেই, এরকম বলতেছিল। কিন্তু আমি আমার ভিতর থেকে মানতে পারতেছিলাম যে আমার ভয় লাগতেছিল যে আমি কি করব, কি হবে, মানে এরকম একটা ভয় কাজ করতেছিল, মানে খুবই আমি ভিতর থেকে কাঁপতেছিলাম এরকম। তো যখন গেলাম, তো আসার পর আমার হাত ধরছে, ওরকম না কোনো এই যে একটা প্রিপারেশন কিংবা একটা কিছু বলা করা, ওরকম কিছুই না, জাস্ট আমার হাতটা ধরে দেখছি আমি খুব কাঁপতেছিলাম ভয়তে। তো বলতেছে এরকম কাঁপতেছো কেন? আমি বলছি আমার ভয় লাগতেছে, এটুকু বলছে। বলে আমি দূরে সরে বসে আছি, অনেক দূরে সরে গেছি। সরে যাওয়ার পর সে শুয়ে পড়ছে, শুয়ে পড়ার পর আমাকে বলতেছে বাতাস দাও পাখা দিয়ে, মানে অনেক গরম লাগতেছিল তখন। আপনাকে কমেন্ট করছে সে? হ্যাঁ, আমাকে বলতেছে বাতাস দাও, গরম লাগতেছে আমার খুব। তো আমি কি বোকা ছিলাম, আমি এটা বলতে পারিনি যে আমি পারবো না পাখি, আমিও ঠিক বাতাস করতেছি, ভালো কাজ, ঠিক আছে, হ্যাঁ আমি করে যাচ্ছি বাতাস, যে আমি অচেনা মানুষ, তার সাথে আমি মোটে কথাই হয়নি, কিছুই না, তাকে কেন আমি বাতাস করবো বা কিছু, এরকম কোনো কমেন্টস আমার ছিল না। তো ও বলছে বাতাস করো, আমিও যতক্ষণ সাথে ছিলাম বাতাস করছে, ক্যান্ডেল নিভে গেছে, দেন আমি শুয়ে পড়ছি, ও ঘুমাই গেছে, আমিও শুয়ে পড়ছি। দেন সকালে বাসায় আসলাম আমাদের বাড়িতে এসে, তো মামির আমার সাথে দুষ্টামি করতেছিল এমনিতেই। তো আসলে ওরকম কিছুই না, আমাদের এখানে রীতি হচ্ছে যে জামাই পরের দিন বাজার করে, এরকম বা 2 দিন পরের দিন বা তারপরের দিন এরকম বাজার করার সিস্টেম। তো আমার বিয়ের দিন যারা আসছিল আমার আত্মীয় স্বজন, তাকে এত পরিমাণে সালামি দিছে, সে সালামিতে তার বাজার হয়ে গেছে, এত পরিমাণে সে সালামি পাইছে। তো পরের দিন সে বাজার করতে গেছে, বাজার টাজার নিয়ে আসছে, তো ওগুলো আমার মামারাই সব, মামিরা এরাই সব রান্না টান্না সব কিছু করছে। তো 2 দিন পর তো ওর তো চাকরি আসতে হবে। তারপরে মামিরা যখন চলে আসলো তখন আমাদের বাড়িতে আমরা থাকলাম, সেখানে আমরা আর কোনো কথাবার্তা ওরকম হয়নি তার সাথে আমার। তো ও চলে আসলো 2 দিন পর, আমি বাড়িতে রয়ে গেলাম। তো মামা বলছিল যে এরপরে আর কোনোদিন
ওরা বিয়ের উঠায় নেওয়ার আগে আর দেখা সাক্ষাৎ হবে না, তাইলে জিনিসটা অন্যরকম হয়ে যাবে। আর আমরা চাচ্ছি যে আমরা অনেক বড় করে অনুষ্ঠান করে তারপর উঠাই দিব। তো মামা কি করলো, আমাকে ঢাকায় নিয়ে আসলো। ভাইয়া বললো যে ঢাকায় চলো, তাহলে ই করবে। তো আমি ঢাকায় চলে আসলাম, আর ওদিকে ও জব চলে গেল। তো মামার বাসায় আসা হয়নি, কিংবা ওইভাবে তাকে বলা হয়নি, কিংবা অ্যাড্রেসও দেওয়া হয়নি যে বাসায় আসো বা কিছু এরকম কিছু। আমি আমার মতো আছি মামার বাসায়, ও ওর মতো আছে। তো মামির আমার সাথে ফাজলামি করতেছিল, অনেক রকম কথা বলে। তো আমি বলছি না এরকম কিছু না, কিন্তু আমার তো ভয় লাগে ওকে দেখলি। আমি তখন কেবল ইন্টার পরীক্ষা দিছি, আর অত ছিলাম না। পরে বলতে আপনাদের সাথে বয়সের ডিফারেন্স কতটুকু ছিল? 6-7 বছর হবে। 6-7 বছর, ওকে। ঢাকায় ছিলাম। তো এপ্রিলের 5 তারিখে বিয়ে হয়েছে, তো 10 তারিখের মধ্যে আমি ঢাকায় চলে আসছি। আর 14 তারিখে মেবি ছিল, পয়লা বৈশাখ ছিল, 14 তারিখ সম্ভবত, পয়লা বৈশাখ। তো বৈশাখে প্ল্যান করা ছিল। ওর বোন তখন ঢাকায়, আবার বিয়ে যখন আসছে তখন আসে যায়নি, ঢাকায় রয়ে গেছে। তো প্ল্যান ছিল যে সবাই মিলে ঘুরতে যাবে পয়লা বৈশাখের দিন। ঘুরতে যাবে, কে কার সাথে কীভাবে ঘুরতে যাবে। মামিরা যাবে মামার সাথে, মামাতো বোনরা, ভাইয়া আর ভাইয়ার যে ফ্রেন্ড ঘটক, সে ফ্রেন্ড আর আমার ননদ যাবে একসাথে ঘুরতে, আর আমি আর আমার হাজব্যান্ড যাবো ঘুরতে। তো সে আমাকে ফোন দিল ভাইয়ার মোবাইলে পয়লা বৈশাখের 2 দিন আগে, মানে 2 দিন আগে না 1 দিন আগে যেন, ফোন দিয়ে আমাকে জিজ্ঞেস করতেছে আমি তার সাথে কি ঘুরতে যাব, মানে ওরা যে প্ল্যান করছে আমার ফ্যামিলি থেকে, সেটা কি আমি যাব নাকি না হলে সে দেশে চলে যাবে। সে আমার প্ল্যানটা, ওর প্রশ্নটা ছিল এরকম যে সবাই তো প্ল্যান করছে ঘুরতে যাওয়ার জন্য, তুমি কি যাবা, নাইলে আমি বাড়ি যাব। কথাটা তো এরকম হওয়া উচিত ছিল না, রাইট? ডেফিনেটলি এটা আমার খুবই লাগছে তখন, কিন্তু যদি আমি এটা কিছু মনে করি না, কিন্তু আমার কাছে কিন্তু ভিতর খারাপ লাগছে যে এরকম কেন হবে, কথাটা তো এরকম হওয়া উচিত না। তো আমি আর কিছু বলি না, আমি বলছি যে সবাই যেভাবে ডিসিশন নেয় আমিও সেইভাবেই যাব। তো পয়লা বৈশাখ দিন ভাই আমাকে বাইকে করে নামাই দিয়ে আসলো ওর মেসের কাছে, ওর ওখানে। তো ওখান থেকে আমরা ঘুরতে যাবো একসাথে। ও গেছে, আমি গেছি, ওর সাথে ওর 2টা ফ্রেন্ড। তো 2টা ফ্রেন্ডকে সাথে নিয়ে গেছে। আমরা প্রথমে গেলাম সংসদ ভবনে। নিয়ে যাওয়ার পর সে ওখানে ওদের সাথে খুব আড্ডা দিচ্ছে। আমি যে একটা মেয়ে মানুষ বা ওইখানে তার সাথে আছি, হ্যাঁ আমাকে ওভারলুক করতেছে, আর আমি মানে তার পিছনে পিছনে হাঁটতেছি এরকম। মানে ওরা খুব মজা করতেছে, আর আমি একা একা মানে খুব লোনলি ফিল করতেছিলাম বিষয়টা। তো এটা হ্যাঁ, তো আমি এটা এসে অ্যাকসেপ্ট করতে পারিনি। মামিদের সাথে বলছি যে মামি এরকম হয়েছে। তো বলার পরে মামার ওকে ডাকছে, ওকে বলছে যে তুমি এরকম ওরে নিয়ে গেছো, নিয়ে যে তোমার এরকম ইনসাল্ট কেন করছো, তোমার ফ্রেন্ডদের সাথে তুমি কেন ওকে নিয়ে গেছো, তুমি ওদেরকে নিয়ে যেতে আগে পরে নিয়ে যেতে, তোমরা ফার্স্ট টাইম ঘুরতে গেছো একসাথে, তোমার তো ওকে টাইম দেওয়া উচিত ছিল, না দিয়ে তুমি কেন ওর সাথে ওদেরকে নিয়ে যায় ওরে একা একা ফেলায় রেখে এরকম ঘুরছে, এটা তোর কাছে ভালো লাগেনি। তো আমার কাকা আসছিল একটা, আমার ভাইয়া আর আমার মামা, তখন আমাকেও নিয়ে যাওয়া হয়েছিল না কি গেছিলাম, হ্যাঁ আমিও গেছিলাম। তো ও সবার সামনে ওই ভাইয়ার ওই দোকানের পিছনে ওনার থাকার জায়গা ছিল, ওইখানে বসেই গল্প করা হয়েছে এটা, যে এই কথাগুলো হয়েছে। হ্যাঁ, যখন আমি পয়লা বৈশাখে তোর সাথে দেখা করতে গেলাম, পাশে আরেকটা পরিচিত ওর ভাবি, মানে কথিত ভাবি আর কি, পাশে ছিল পরিচিত, ওনার রুমে নিয়ে আমাকে বসাইলো। তো ওখানে একটা মহিলা আমাকে দেখতে আসছে, খুব উৎসাহ নিয়ে আমাকে দেখতে আসছে। তো আমি তো আর চিনি না কাউরি ওখানকার। তো আমরা তো এই পার্টটা বললাম যে, তারপর সে সরি টরি বলছে, মাপ চাইছে সবার কাছে, না নেক্সট টাইম এরকম হবে না, সব ঠিক হয়ে যাবে, এরপর থেকে আর আমার ভুল হবে না। মানে উনিও সামহাউ হ্যাপি ছিল না, আপনি তো হ্যাপি ছিলেন না, উনিও ওনার জায়গা থেকে যে আপনাকে একটু কনভিন্স করবে বা যেরকম হওয়া উচিত জামাইয়ের আচরণ সেরকম ছিল না, টোটালি ছিল না, একদমই ছিল না। তারপর দেখে চলে গেল। তারপর তো সরি টরি বলা হয়ে গেছে, আর নেক্সট এরকম হবে না এরকম বলে, দেন তার মানে তাকে ভুলটা বলা হয়েছে, তোমার ভুলগুলো এরকম হয়েছে, ঠিক আছে আর হবে না। তো আমরা যে মেসে সবাই গেছি, পাশে যে কথাবার্তা হয়েছে, তার মেসে অনেকেই জানছে এটা, যে ওর এখানে এরকম একটা ছোট বৈঠকের মতো হয়েছে, ওর একটু প্রবলেম হয়েছে। তো ওর যে মেসে বুয়া রান্না করতো, সে বুয়া নাকি তাকে বলছে এই মেয়েকে তো তুমি রাখতে পারবে না, তোমার যেভাবে হোক তাকে আটকাইতে হবে, তুমি যদি ওর সাথে সংসার করতে চাও। তখনও তার সাথে আমার কোনো রকম কোনো স্বামী স্ত্রী যে সম্পর্ক, সেটা কখন হয়নি তার সাথে আমার কোনো রকম। তো প্রায় বিয়ের তো 15 দিন হয়ে গেছে, এটা 15 দিন হয়ে গেছে। আমি ঢাকায়, ও ঢাকায়, আর বাসায় আসার তার নিষেধ, সে বাসায় আসতে পারবে না। এরকম বলার পরে সে মাথার ভিতরে এটা নিচ্ছে যে আমাকে তো তাকে আটকাইতে হবে। তখন আর কিছু বলেনি। তো বিয়ের পরে সে তো আমাকে উঠাই নিবে আগে, তাদের বাড়িতে নিয়ে যাবে, দেন তারপর না তার ডিসিশন। যাই হোক, এখন বিয়ে হচ্ছে, সে আমাদের বাড়িতে আসে নাই এর মধ্যে। আর বিয়ের পয়লা বৈশাখের পরে আরও 15 দিন, মেবি 15 দিন পরে সে একদিন ছুটি পাইছে অফিস থেকে। তো সে সম্ভবত ওই ঘটক ভাইয়াকে বলছে যে শ্বশুরবাড়িতে যাবে আমাকে নিয়ে। তো সে আমাকে বলছে যে আমাকে নিয়ে যাবে। তো আমাকে নিয়ে সে সেদিন মাসখানেক পরে আর কি বিয়ের, আমাদের বাড়িতে আসছে। সেদিন আসার পরে সে ছিল 2 দিন বাসায় থাকার পর, তার যখন ছিল
তখন আমি বাড়িতে চলে আসছি একবারে, আর তখন আর ঢাকায় যাচ্ছি না, বাড়িতে চলে আসছে, কারণ ও প্রতি সপ্তাহে সপ্তাহে এখানে আসবে, ছুটি পাইলে সে আমাদের বাড়িতে আসবে। মানে সেরকম বলে নাই তো, সবাই চাচ্ছে এরকম আসুক, যেহেতু বিয়ে এখন উঠায় নিতে পারতেছে না, তাহলে এখন কি করবে, সে একটা প্রিপারেশনের দরকার উঠায় নেওয়ার জন্য। তো আমি বাড়িতেই রয়ে গেলাম, সে প্রতি বৃহস্পতিবার যাচ্ছে, এরকম প্রতি সপ্তাহে যাচ্ছে। পরে একদিন হঠাৎ করে ও চলে যাওয়ার পর আমি আমার বিছানার বালিশের নিচে একটা চিঠি পাই। চিঠিতে লেখা ছিল আমার নাম, মানে শিরোনামে আমি ছিলাম, মানে আমার নামটাই ছিল, কিন্তু ভিতরে যে কথাবার্তা সেগুলো আমার সাথে যায় না। কি লেখা ছিল? মানে সেরকম লেখা ছিল যে তার সাথে একটা মানে ব্রেকআপ হলে যেরকম কথাবার্তা হয় না, সেরকম কথাবার্তা লেখা, যে আমি তোমাকে এরকম পছন্দ করতাম, এই করতাম সেই করতাম, যে তুমি আমার সাথে এরকম করো আমি বুঝতে পারিনি, এরকম লেখা। আর যখন আমি চিঠিটা ও যাওয়ার পর বিছানা গুছাইতে গেছে, তখন যখন দেখলাম, তখন আমি এটার বুঝতে পারলাম না যেটা কাকে লেখা। লেখা তো আমার নাম, কিন্তু তার সাথে আমার রিলেশন তো এরকম না। তার সাথে আমার স্বাভাবিক সম্পর্ক, সে নাস্তা টাস্তা করে সকালবেলা খেয়ে দিয়ে তারপর বাসায় থেকে বের হলো। তো আমি তখন তো মোবাইল নেই যে তার সাথে আমি যোগাযোগ করবো বা কিছু বলবো বা জানতে চাইবো যেটা কার চিঠি। তো যখন ও যখন ফোন দিয়েছে, তখন আমি ওকে জানতে চাইছি যেটা চিঠি পাইছে এটা কার। পরে বলতেছে কোন জায়গায় পাইছে, আমি বলছি বিছানায় ছিল। পরে বলতেছে তোমার জন্যই লিখছিলাম। পরে বলছে আমার জন্য এই ধরনের কথাবার্তা কেন? আর আমার তখন এত বুদ্ধিও ছিল না যে আমার সাথে এরকম রিলেশন না, এখন বুঝি সেটা তো আমার জন্য ছিল না। পরেও শুনছি চিঠিটা কার, কিন্তু এটা যে আমার ছিল না এটা আমি বুঝতে পারছি। তখনও বুঝতে পারছি, এখনো বুঝতে পারি, এখন ভালো করে বুঝতে পারি। তখন তো আমি কি হয়েছে তারপরে তখন কি করেছেন? তখন চিঠিটা যখন দেখলাম, তখন এটা জিজ্ঞেস করলাম, সে আমাকে এড়াই গেল, বললো যে এটা আমি তোমাকেই লিখছিলাম, এমনি লিখছিলাম। আপনার নাম ছিল চিঠি? হ্যাঁ, চিঠির মধ্যে আমার শুরুতে আমার নাম ছিল, এখানে কারণ আছে আমি বলবো পরে। ওকে, আচ্ছা, যাই সামনের দিকে। তো এটা আমার নাম দিয়ে লেখা, এরকম লেখা ছিল। এর মধ্যে তো আর সে উঠায় নিয়ে আসতে পারতেছে না আমাকে, 9 মাস হয়ে গেল অলরেডি আমাদের বাড়িতে। তবে আমার ফুপু একদিন বলে বসছিল ওর সামনে যে তোমার বাপের কি টাকা নাই, আমার বাস্তিরে উঠায় নিতে পারতেছো না। মানে আমার ফুপুটা একটু সহজ সরল টাইপের, অত শিক্ষিত না, তো বলে ফেলাইছে ওর সামনে। আর এটা নিয়ে ওর যখন বলছে তখন ও খুব মাইন্ডে লাগছে, তার ইগোতে লেগেছে। এটা ওর ফ্যামিলি তো বলছে, বলার পর এটা নিয়ে ওর বাবা খুব মোটামুটি রাগ হয়েছে। আর ওর বাবার কথা ছিল যে আমি করবো না, তোমাদের বিয়ে শাদীর জন্য আমি কারো টাকা পয়সা দিব না, দিতে পারবো না, যার যার বিয়ে শাদীর টাকা শেষে জোগাড় করবো। এখন কি হবে, এখন তো তার সেরকম বিয়ের পর থেকে